আচ্ছা, এই ন্যানো মেটেরিয়াল সংক্রান্ত ওয়েবিনারের কল্যাণে তোরা তো অনেক কিছুই সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়েছে, সেজন্য এই পেপারটা নিশ্চয়ই একটু পড়তে তোদের একটু সুবিধা হবে। আমি ন্যানোস্কেল সিস্টেমটা ডিসকাশনটা ভাবলাম শুরু করব একটা রেলিভেন্ট এক্সাম্পল দিয়ে। সেটা হচ্ছে যে ন্যানো মেটেরিয়ালস আমাদেরকে ঠিক কত রকম ভাবে হেল্প করে, মানে শুধুমাত্র ল্যাপটপ ছোট হয়ে মোবাইল হয়ে গেল সেই সেটাই নয়। যেমন প্রেজেন্ট সিচুয়েশনে এই যে আমরা কোভিডের ভ্যাকসিন নিচ্ছি, ঠিক আছে, তো এই ভ্যাকসিনের মাধ্যমে যেই জিনিসটা আমাদের বডিতে ঢুকছে সেটা তো মানে যেটাকে বলে ড্রাগ ডেলিভারি মেকানিজম, ঠিক আছে, বা ভ্যাকসিন ডেলিভারি মেকানিজম। তো এই ব্যাপারটা কিন্তু বেসিক্যালি বিভিন্ন ধরনের ন্যানো পার্টিকেল হিসাবেই আমাদের বডিতে ঢুকছে। অনেক রকম ডেলিভারি মেকানিজম আছে যেটা ভ্যাকসিন টু ভ্যাকসিন ভ্যারি করবে। তো এক ধরনের আছে যার মধ্যে একটা মেসেঞ্জার আরএনএ থাকবে, যার ভেতরে সেটা দ্যাট ইজ লিপিড ন্যানো পার্টিকেলস, এইভাবে ঢুকতে পারে জিনিসটা। মানে ভ্যাকসিনের উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি অ্যান্টিবডি তৈরি করা, আগে থেকেই আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে রাখা। এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে ভাইরাসটা। ভাইরাসটা ধরো আমাদের শরীরে ঢুকলো, কিন্তু আগে থেকে যদি আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, তাহলে ও কি করবে, ভাইরাসের সঙ্গে অ্যাটাচড হয়ে ভাইরাসটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবে, ঠিক আছে। তো এই ভ্যাকসিনের উদ্দেশ্য হচ্ছে আগে থেকেই এমন একটা কিছু আর্টিফিশিয়াল টাইপের এমন একটা কিছু বডিতে ঢুকিয়ে দেওয়া, যাতে বডিটা আগেই ভাবে যে শরীরটা ভাইরাস এফেক্টেড হয়েছে, সুতরাং অ্যান্টিবডি আমাকে তৈরি করে রাখতে হবে। এবার কি আগে থেকেই তৈরি করা হয়ে থাকলো, তাহলে ভাইরাস ঢোকা মাত্র নষ্ট হয়ে গেল। আর যদি আগে থেকে তৈরি করা না থাকে, অর্থাৎ কেউ যদি ভ্যাকসিনেটেড না হয়, তাহলে ওই ভ্যাকসিন এই ভাইরাস ঢুকবে, তখন তার মনে হবে যে এবার আমাকে অ্যান্টিবডি তৈরি করতে হবে, তাতে অনেকটা সময় লেগে যাবে। তো মূল কথা হচ্ছে যে ভ্যাকসিন ক্রিয়েটস অ্যান্টিবডিজ ইন আওয়ার সিস্টেম। তো এই যে ভ্যাকসিনটা যে আমাদের শরীরে ঢুকছে, সেটা এক্স্যাক্টলি কিভাবে, সেটা কিন্তু ইন দ্য ফর্ম অফ সাম অর আদার ন্যানো পার্টিকেল। Maybe it can be lipid nanoparticles, it can be lipid conjugates, it can be virus-like particle, it can be polymeric nanoparticle, this or that nanoparticle, ঠিক আছে। তো nanomaterials and nanotechnology have come a long way, কিন্তু it was predicted by Feynman at 1959। মানে কতটা পাওয়ারফুল হতে পারে ন্যানো স্কেল ফিজিক্সটা, মানে ছোটতে গেলে ব্যাপারটা কি হবে। and he said that there is plenty of room at the bottom, মানে প্রচুর অপরচুনিটিস আছে। এবং একদম বটম স্কেলে গিয়ে আমরা হয়তো, মানে এটা পুরোটাই ফাইনম্যানের প্রেডিকশন ছিল, যেগুলো পরে সবই সত্যি হয়েছে। আমরা হয়তো অ্যাটমকে এদিক থেকে ওদিকে সরিয়ে দিলাম, অ্যাটমকে ম্যানিপুলেট করতে পারবো। এখন তো অ্যাটম মুভ করে সিনেমাও তৈরি হয়েছে এখন, মানে সেটাও অনেক বছর হয়ে গেল। লো ডাইমেনশনাল সিস্টেমস, সেখানে এমন সব নতুন ধরনের ফিজিক্যাল প্রপার্টি দেখতে পাওয়া যাবে, যেটাকে ইউজ করে হয়তো একটা পুরো নতুন ধরনের ক্রিড অফ মেশিনস তৈরি হলো, দ্যাট ক্যান বি কল্ড ন্যানো মেশিনস। আচ্ছা, এখন আমরা যেরকম ফিজিক্যাল ওয়ার্ল্ড দেখি, আর ন্যানো স্কেলে একটা লোক যদি যেতে পারে, তাহলে সে যেরকম ফিজিক্যাল ওয়ার্ল্ড দেখবে, দুটো কিন্তু পুরোপুরি আলাদা। মানে বেসিক্যালি আমি তো ন্যানো মেটেরিয়ালসেই পিএইচডি করেছিলাম। তো আমার গাইড যিনি, উনি প্রথম দিনই বলেছিলেন যে তুমি এতদিন যা যা ফিজিক্স পড়েছো এগুলো সব ভুলে যাও, কারণ এখন ন্যানো মেটেরিয়ালসের ফিজিক্সটা এখনকার ফিজিক্সের সঙ্গে কোনো মিল নেই, পুরো ইটস এ টোটালি ডিফারেন্ট ব্রাঞ্চ। So the physical forces and the way they dominate our daily life will change as we scale down, এবং গ্র্যাভিটির রোল আর খুব একটা থাকবেই না। Gravity will become less important and surface effects will assume more and more importance. সারফেস আর ভলিউম, মানে ভেতরটা, মানে বাল্ক, এই দুটোর ফিজিক্স পুরোপুরি আলাদা। কেন ফিজিক্সটা পুরো, মানে ফিজিক্যাল প্রপার্টিজ টোটালি ডিফারেন্ট কেন, বিকজ দ্য এনভায়রনমেন্ট ইজ টোটালি ডিফারেন্ট। একটা অ্যাটম যখন ভেতরে থাকে বা একটা মলিকিউল, তখন তার চারপাশে আদার অ্যাটমস আর প্রেজেন্ট, কিন্তু
যদি অ্যাটমটা সারফেসে থাকে তখন কিন্তু তার তিন পাশে মানে বেসিক্যালি চারপাশে থাকবে, কিন্তু একটা সাইডে কিন্তু কিছুই থাকবে না। এই যে একটা সামান্য নেইবারহুডের যে ডিফারেন্স, তার ফলেই অল দ্য প্রপার্টিস চেঞ্জ। সুতরাং সারফেসে যা হবে আর ভলিউমে যা হবে এটা পুরোটাই আলাদা। এখন স্কেল ডাউন করলে সারফেসটা কেন বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা একটু পরেই দেখবো। তো ন্যানো টেকনোলজিতে আমরা অ্যাকচুয়ালি কি করি, উই স্টাডি সেপারেশন, consolidation and deformation by one atom at a time। ওই লেভেলে গিয়ে আমরা যদি কাজ করতে পারি, মানে ওই লেভেলে গিয়ে যাতে কাজ করতে পারি, সেটাই হচ্ছে আমার ন্যানো টেকনোলজি ডেভেলপ করার উদ্দেশ্য। এই যে অ্যাটম, মানে এককালে অ্যাটম আছে সেটাই একটা প্রপোজাল হিসেবে দেওয়া হয়েছিল, এখন অ্যাটম মুভ করার কথা ভাবছি। কিভাবে, মানে কেন এটা সম্ভব হয়েছে? বিকজ অফ টু মেজর ডেভেলপমেন্টস। একটা হলো, আচ্ছা প্রথম হলো, আমাকে এটা অ্যাকচুয়ালি আগে দেওয়া উচিত ছিল। প্রথম তো আমাকে জিনিসটা হ্যান্ডেল, আই শুড বি এবল টু হ্যান্ডেল দ্য থিংস। তার জন্য টেকনোলজিক্যাল প্রোগ্রেস দরকার, সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল প্রোগ্রেস। তো স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি, এই দুটো ডেভেলপড হওয়ার ফলে অ্যাটমিক স্কেলে গিয়ে দেখা এবং মুভ করা এই দুটো পসিবল হয়েছে। এর সঙ্গে অবশ্যই টানেলিং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিও এর সঙ্গে অ্যাড করা উচিত, কিন্তু ওই যে মুভ করার কাজটা টিএম দিয়ে হয় না। সো সি এন্ড মুভ, সেক্ষেত্রে এসটিএম অ্যান্ড এএফএম। এটা তো গেল হাতে কলমে কাজ করার পার্টটা। এবার থিওরিটিক্যালি আমাকে যদি কিছু একটা ক্যালকুলেশন করতে হয়, হয়তো একটা বা দুটো অ্যাটম নিয়ে তাদের মধ্যে কোয়ান্টাম এফেক্টস কনসিডার করে ক্যালকুলেশন, সেটা তোরা এখন হাতে কলমে করছিস, কিন্তু আমাকে যখন 10টা 15টা অ্যাটম বা মলিকিউল নিয়ে একটা প্রপার্টি স্টাডি করতে হবে, তখন সেই ক্যালকুলেশন আর মানুষের হাতে কলমে করার ব্যাপার থাকে না। ইট উইল টেক আ লট অফ টাইম অ্যান্ড লট অফ এনার্জি। সেই জন্য কম্পিউটিং টেকনোলজির বিশাল খুবই দরকার। এবং এখন যেমন ধর মনে কর ডিএফটি, ডিএফটি কথাটা শুনেছিস কিনা জানি না আমি, ডেনসিটি ফাংশনাল থিওরি, এবং এই ধরনের আরো কিছু থিওরি, মানে মেনলি ডিএফটিটা খুবই পপুলার। যাই হোক, ডিএফটির অনেক ব্রাঞ্চেস আছে। তো এগুলো করে আমরা কম্পিউটারে করে দেখে নিতে পারি যে ব্যাপারটা, মানে একটা ন্যানোডট সিলিকনের উপর আয়রন বা সিলভারের একটা ন্যানোডট মানে তৈরি করলে, বা সেটা সাইজটাকে চেঞ্জ করলে, বা তার মধ্যে ডোপিং হিসাবে একটা অন্য কোনো মেটেরিয়াল একটা দুটো ঢুকিয়ে দিলে কি ধরনের ফিজিক্যাল প্রপার্টি আমি পেতে পারি, সেই জিনিসটা আগে থেকে কম্পিউটারে ক্যালকুলেট করে দেখা সম্ভব। ঠিক আছে, এবং সেটার জন্য কিন্তু হাইফাই মানে কম্পিউটিং টেকনোলজির দরকার হয়, মানে এই নর্মাল কম্পিউটারে হয় না, সুপার কম্পিউটার ক্লাস্টার অনেক কিছু। তো এই দুটো, মানে একটা থিওরিটিক্যাল পার্টের ডেভেলপমেন্ট হচ্ছে মানে মেটেরিয়াল মডেলিং এর ডেভেলপমেন্ট, আর এক্সপেরিমেন্টাল পার্টের ডেভেলপমেন্ট এসটিএম এন্ড এএফএম। এই দুটো না হলে আমরা আজকে এই জায়গাটায়, ন্যানো টেকনোলজির এই জায়গাটায় এসে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তো ন্যানোস্কেল বা ন্যানোস্কেল সায়েন্স, nanotechnology is essentially a multidisciplinary field. Physics, chemistry, biology, computer, material science সব কিছু লাগে। এখন সায়েন্স কেন আলাদা হয়ে যাচ্ছে মাইক্রোস্কোপিক স্কেলে? প্রথমত যেটা বলছিলাম, সারফেস এফেক্টস খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সারফেস এফেক্টস ডমিনেট করছে। কেন ডমিনেট করছে? কেন না, যত আমি স্কেল ছোট করব তত সারফেস টু ভলিউম রেশিওটা বাড়বে, তাহলে সারফেস এফেক্ট ডমিনেট করবে। আর কি, যত আমি ছোট স্কেলে যাব তত কোয়ান্টাম এফেক্টস ইম্পর্টেন্ট হয়ে উঠবে, রাইট? তাহলে শেপ এবং সাইজ ওই লেভেলে গিয়ে খুব ইম্পর্টেন্ট হবে, এবং তাদের প্রপার্টি এতটাই চেঞ্জ হয়ে যাবে যে মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে কসমেটিক্স পর্যন্ত সর্বত্র তাদের ইউজ করা যায়। সো কামিং ব্যাক টু ফিজিক্যাল প্রপার্টিজ অ্যাট ন্যানো স্কেল, কি কি ধরনের প্রপার্টি চেঞ্জ হয়? প্র্যাকটিক্যালি সব ধরনের, ইলেকট্রিক্যাল, ম্যাগনেটিক, অপটিক্যাল। ন্যানোমেটেরিয়ালসের ক্ষেত্রে সবকিছুই অন্যরকম। ম্যাগনেটিক ন্যানোপার্টিকেলস আর widely used in imaging, bioprocessing, refrigeration as well as high storage density magnetic memory.
লার্জ সারফেস টু ভলিউম রেশিও হওয়ার ফলে দে লিড টু ম্যাগনেটিক কাপলিং উইথ নেইবারিং অ্যাটমস বাই অ্যান অ্যামাউন্ট ফার গ্রেটার দেন অর্ডিনারি ম্যাক্রোস্কোপিক অবজেক্টস। কেননা এখন মানে দেখ, একটা যদি আমার বড় অবজেক্ট থাকতো তাহলে আশেপাশের জিনিসের সঙ্গে যে ধরনের ম্যাগনেটিক কাপলিং হতো, আমি যদি অনেকগুলো ছোট 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 পার্টিকেলকে পাশাপাশি রাখি তাহলে তো অবভিয়াসলি ম্যাগনেটিক কাপলিং এর সুযোগটা অনেক বেশি। ঠিক আছে, এই কারণেই বাল্ক গোল্ড বা প্ল্যাটিনাম আর নন ম্যাগনেটিক, কিন্তু ন্যানো সাইজে দে বিকাম ম্যাগনেটিক। দেখছিস, মানে ম্যাগনেটিজমের মতন একটা ফান্ডামেন্টাল প্রপার্টিও কিন্তু ন্যানোস্কেলে গিয়ে চেঞ্জ হয়ে যায়। পরে আমরা দেখবো যে কন্ডাক্টর ইনসুলেটরের ব্যাপারগুলোও পুরো চেঞ্জ হয়ে যায়। একই জিনিস বাল্কে ছিল মেটালিক, ছোট সাইজে হয়ে যেতে পারে ইনসুলেটর। সো দ্য ফিজিক্স অর দ্য মেটেরিয়াল প্রপার্টি, মানে আমরা এখন মানে তামার তার ছোটবেলা থেকে মনে মনে একটা ভাবা আছে যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর ইজ কপার, এইভাবেই আমরা মেটেরিয়ালকে আইডেন্টিফাই করে এসেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে ওইভাবে মেটেরিয়ালকে আইডেন্টিফাই করা উচিতই না। Another example is gold nanoparticles capped with thiol. Thiol একটা complex. It will become ferromagnetic. ঠিক আছে, আচ্ছা, সারফেস টু ভলিউম রেশিও যেই কথাটা বলছিলাম, ধরা যাক যে একটা রকমের রুবিক্স কিউব, যাই হোক একটা কিউব আছে যেখানে এরকম রুবিক্স কিউবের স্ট্রাকচার। তো এখানে সাইডটা আমি যদি 3 ইউনিট বলি, 1 1 1, তাহলে সারফেস এরিয়া হচ্ছে 3 3 9 6 9 54, ভলিউম হচ্ছে 3 3 9 3 9 27। ছটা সারফেস, মানে একটা সাইড তো 3 3 9, আর এরকম টোটাল ছটা ফেস আছে বলে 6 9 54, এটা 27। সারফেস টু ভলিউম রেশিও 2। এটার সাইড হচ্ছে 2 ইউনিট, তাহলে একটা সারফেস এরিয়া হচ্ছে 2 দুগুণে 4, ছটা ফেস 4 6 24, ভলিউমটা কিন্তু 2 কিউব, 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে সারফেস টু ভলিউম রেশিও হলো 3। এটার সাইড কি 1 ইউনিট, তাহলে সারফেস এরিয়া টোটাল হবে 6 আর ভলিউম হবে 1। সারফেস টু ভলিউম রেশিও ইজ 6। এটা জাস্ট একটা রিপ্রেজেন্টেটিভ, রুবিক্স কিউবের একটা কিউবের সাইজে এলেই ব্যাপারটা 2 থেকে 6 হয়ে যাচ্ছে, তাহলে একটা বাল্ক থেকে অ্যাটমে গেলে ব্যাপারটা কোথায় পৌঁছতে পারে। মানে জিনিসটা কিন্তু কিছু পরিবর্তন হয়নি, মূল জিনিসটা কিন্তু থেকে গেছে একটা কিউব, শুধু সাইজটাকে ছোট করেছি, আর কিচ্ছু করিনি। স্ফিয়ারের ক্ষেত্রে যদি আমরা দেখি, একটা স্ফেরিক্যাল কিছু, সারফেস এরিয়া 4/3 পাই আর কিউব, সরি এটা উল্টো আছে, ভলিউম 4/3 পাই আর কিউব এবং সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাহলে সারফেস টু ভলিউম রেশিও ইজ 3/r। তার মানে আর যত ছোট হবে রেশিও তত লার্জ হবে। নাও অ্যামাং আদার এফেক্টস, জিএমআর, যেটার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল মনে হয় 2007 সালে, এই নোবেল লরিয়েট ইন্ডিয়া এসেছিলেন ভিজিট করতে, কলকাতায় এসেছিলেন, আমি ওনার লেকচার শুনেছিলাম। তো এই যে জিএমআর বা জায়ান্ট ম্যাগনেটোরেজিস্ট্যান্স, ঠিক আছে, এই জিএমআর এফেক্ট কিন্তু বাল্ক মেটেরিয়ালে দেখাই যাবে না, কেবলমাত্র ন্যানোস্কেল মাল্টি লেয়ারসেই এটা দেখা যাবে। কি ধরনের মাল্টি লেয়ার হতে হবে? স্ট্রং ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, আয়রন কোবাল্ট নিকেল, তার সঙ্গে থাকতে হবে উইক ফেরোম্যাগনেটিক বা নন ম্যাগনেটিক মেটেরিয়ালস লাইক ক্রোমিয়াম, কপার ইত্যাদি। ডেটা স্টোরেজ বা ডেটা সেন্সারে এটার হিউজ অ্যাপ্লিকেশন। তাহলে এমনও কিছু প্রপার্টি থাকতে পারে যেগুলো বাল্কে মিসিং, কেবলমাত্র ন্যানোস্কেলে গেলেই সেই সমস্ত প্রপার্টি দেখা যায়। তাহলে শুধু যে চেঞ্জ হয় তাই নয়, একেবারে নতুন ধরনের প্রপার্টি আরো এরকম আছে প্রচুর,
ইভেন্চুয়ালি আমরা দেখব। নাও দ্য রোল অফ ডাইমেনশন। সো ছোট সাইজে যাচ্ছি মানে রিডিউসড ডাইমেনশনালিটি। 3 ডাইমেনশনাল অবজেক্ট ছিল, একটা সাইড চেপে ছোট করে দিলাম, এরকম একটা হয়ে গেল। তাহলে এসেনশিয়ালি এটা হয়ে গেল 2 ডাইমেনশনাল অবজেক্ট। এটাকেই 1 ডাইমেনশন হলে ন্যানোওয়্যার এবং 0 ডাইমেনশন হলে একটা কোয়ান্টাম ডট, 0D। তো এই যে রিডিউসড ডিমেনশনালিটি, it has strong influences over energy levels of HOMO and LUMO। চলতি কথায় লুমো হলো কন্ডাকশন ব্যান্ড আর হোমো হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। হোমো মিন্স হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবিটালস, যতটা ফিল্ড আপ আছে ভ্যালেন্স ব্যান্ড। আর লুমো হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড মলিকিউলার অরবিটাল, দ্যাট ইজ লুমো, মানে বেসিক্যালি কন্ডাকশন ব্যান্ড। তো রিডিউস ডাইমেনশনালিটি কি করে হোমো এবং লুমো দুটোকেই চেঞ্জ করে দেয়। এখন পয়েন্ট হলো যে অপটিক্যাল প্রপার্টি গুলো, অপটিক্যাল এমিশন অ্যাবজর্পশন, এটা তো এদের দুজনের মধ্যে ট্রানজিশনের ফলেই হয়। তাহলে হোমো আর লুমোর স্ট্রাকচার বা এনার্জি প্রোফাইল যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে অবভিয়াসলি অপটিক্যাল প্রপার্টিও চেঞ্জ হবে এবং কি কালার অ্যাবজর্ব করছে, এখন যেটা অ্যাবজর্ব করে তার কমপ্লিমেন্টারি কালারটাই আমরা দেখতে পাই। যেমন ক্লোরোফিল, গাছের পাতা সবুজ দেখায়, এটা এই জন্যই দেখায় কেননা ক্লোরোফিল গ্রিন বাদে, মানে গ্রিনের যেটা কমপ্লিমেন্টারি আর কি, সেই কালারটা ক্লোরোফিল অ্যাবজর্ব করে, অ্যাবজর্বস গ্রিন কমপ্লিমেন্টারি। গ্রিন কমপ্লিমেন্টারি বোধ হয় রেডের তো ইয়েলো, গ্রিন কমপ্লিমেন্টারি মনে হয়, যাই না ভুলে গেছি, ব্লুইশ কিছু একটা হবে। মোট কথা গ্রিনের যেটা কমপ্লিমেন্টারি কালার সেটা অ্যাবজর্ব করে বলে গ্রিন কালারটা রিফ্লেক্ট করে। তো কোন কালারটা কোন ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে, কোনটা এমিট করবে, এটা পুরোটাই হোমো এবং লুমো স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। সেই জন্যই গোল্ড বা সিলভার ন্যানো পার্টিকেলকে যদি সাসপেন্ড করে একটা সলিউশন বানানো হয়, কলয়েডাল সলিউশন, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায়। এবং 10 থেকে 20 ন্যানোমিটার এই সাইজের হলে, বা ইভেন স্মলার 5 ন্যানোমিটার এই সাইজের স্ফেরিক্যাল গোল্ড ন্যানো পার্টিকেল যদি বানানো হয়, তাহলে সেটার কালার হয়ে যাবে রেড। এবং এটাকে যদি সাইজটাকে যদি আমি বাড়াই ন্যানো পার্টিকেলের, তাহলে গ্র্যাজুয়ালি ইট উইল চেঞ্জ ইনটু আ পার্পল কালার, even bigger, even bigger। ঠিক আছে, সেম থিং হ্যাপেন্স উইথ সিলভার। এখানে আমি অবশ্য সবকটা কালার দিইনি, কিন্তু ন্যানো সিলভারের আরো অনেক কালার আছে। তো গোল্ড ন্যানো পার্টিকেলস, এখানে ন্যানো পার্টিকেলের সাইজ হচ্ছে 10 থেকে 20 ন্যানোমিটার রেড এন্ডে, তারপর আরো বড় হলে ইট টার্নস পার্পল। ন্যানো সিলভারের ক্ষেত্রে ব্লু কালার অ্যারাউন্ড 40 ন্যানোমিটার। তারপর যত আমি পার্টিকেল সাইজ বাড়াবো, 100 ন্যানোমিটার সাইজের হলে, মাঝখানে আরো অন্যান্য কালার আছে, 100 ন্যানোমিটার সাইজের হলে ইট বিকামস ইয়েলো। এবং আরো সাইজ বাড়ালে আরো অন্যান্য কালারও দেখা যায়, ইট ইজ কল্ড ন্যানো সিলভার রেনবো। ঠিক আছে, তাহলে কি বাল্ক অবস্থায় সিলভার রূপোর রং রূপালি আর সোনার রং সোনালি, কিন্তু ন্যানো স্কেলে গিয়ে আর কোনো মিল-টিল নেই, পুরো আলাদা। এবার রিডিউসড ডিমেনশনালিটিতে অ্যাকচুয়ালি কি মানে ঘটনাটা কি ঘটে যার জন্য এত কিছু পাল্টে যায়, বা ফান্ডামেন্টাল রিজনটা কি? So other effects, মানে apart from color change, other effects of reduced dimensionality include photocatalysis, photoconductivity, photoemission and electroluminescence. So it modifies electronic structure as well, apart from this মানে photo related properties. As dimensionality reduces, the particle size becomes comparable to the de Broglie wavelength, and also there is a lack of scattering center. de Broglie wavelength এর সঙ্গে
পার্টিকেল সাইজ কম্পারেবল তো হয় বটেই, যার ফলে কোয়ান্টাম এফেক্ট গুলো ডমিনেট করতে শুরু করে। প্লাস যেহেতু সাইজটাই ছোট হয়ে গেছে, তাই ইলেকট্রন স্ক্যাটার্ড হয়ে, মানে ইলেকট্রন স্ক্যাটার্ড হওয়ার ফলে কি হয়, দিস ইজ রেসপন্সিবল ফর রেজিস্টিভিটি, বাল্ক রেজিস্টিভিটি। তো ব্যাপারটা এতটাই ছোট যে স্ক্যাটারিং সেন্টারের পরিমাণটাও অনেক কমে গেছে, তাহলে বাল্কের রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, ইলেকট্রন কন্ডাক্টিভিটির যে কনসেপ্টগুলো থাকে সেগুলো ন্যাচারালি ন্যানোস্কেলে গেলে সেগুলো সবই চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো এটা জাস্ট একটা ফর দ্য পারপাস অফ ভিজুয়ালাইজেশন, যে এরকম একটা সাইজ আছে, মানে সাপোজ দিস ইজ ইয়োর দা ব্রগলি ওয়েভ, ঠিক আছে? এখন আর এটা একটা পার্টিকুলার গিভেন সাইজ, যখন একদম মানে টেম্পারেচারটা যখন হাই, এবং ধরা যাক ওই হাই টেম্পারেচারে, মানে এখন হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দা ব্রগলি ওয়েভলেংথ অ্যান্ড দ্য সিস্টেম টেম্পারেচার, ল্যামডা ইকুয়াল টু h/p, এবং পি স্কোয়ার, মানে এনার্জিটাকে যদি থার্মাল এনার্জি ধরি, মানে সিস্টেম এনার্জি ইজ অফ দি অর্ডার অফ kT, তাহলে এটাকে লেখা যায় √2m/kT, ঠিক আছে? তাহলে টেম্পারেচার কমলে দা ব্রগলি ওয়েভলেংথ বাড়বে। তাহলে মনে করা যাক হাই টেম্পারেচার, দা ব্রগলি ওয়েভলেংথ ছোট, তো তখন তো এইটুকুই জাস্ট দা ব্রগলি ওয়েভলেংথটা, আর অরিজিনাল সাইজটা তার থেকে অনেক বড়, ফলে এখানে কিন্তু ওয়েভ নেচারটা অতটা অ্যাপিয়ার করবে না। এখানে এইটুকু একটা ছোট জিনিস, যার ওয়েভ লেন্থটাও এত ছোট, সেটাকে আমি একটা পার্টিকেল হিসেবেই ভাববো। কিন্তু যত টেম্পারেচার কমছে, দা ব্রগলি ওয়েভলেংথ বাড়ছে, যখন এটা এই সাইজের সঙ্গে কম্পেয়ারেবল হয়ে যাবে, তখন কোয়ান্টাম সাইজ এফেক্টস উইল স্টার্ট টু ডমিনেট। এটা একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট প্রপার্টি হিসাবেও কিন্তু এটা ইন্টারেস্টিং, যে একটা নির্দিষ্ট সিস্টেম তুই বানিয়ে নিলি, এবার টেম্পারেচার চেঞ্জ করে সেটাকে তুই ইচ্ছে মতো কখনো কোয়ান্টাম, কখনো বাল্ক, দুভাবে তুই এটাকে ডেমনস্ট্রেট করতে পারতিস। নেক্সট হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স when dimensionality is reduced consistently. So valence band, band gap, conduction band, bulk band structure. ব্যান্ডের উৎপত্তি কেন হয়? বাল্ক ব্যান্ড স্ট্রাকচারের মেন বৈশিষ্ট্য কি? ইট ইজ কন্টিনিউয়াস, মানে ব্যান্ড আফটার অল, নট লেভেল। এখন একটা সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে তো এনার্জি লেভেলগুলো একটা ডিসক্রিট লেভেল, সেই ডিসক্রিট এনার্জি লেভেল নাও becomes continuous. ঠিক আছে? এটা কেন হচ্ছিল, একটু আগেকার কথা যদি ভাবি, তাহলে প্রচুর অ্যাটম পাশাপাশি এসে, মানে তোদেরকে বলেছিলাম না কি, মনে করতে পারছি না, এটা রক্ষিতের শুরুতে এটা বেশ ভালোভাবে লেখা আছে জিনিসটা। যদি সিঙ্গেল অ্যাটম থাকে, এটা হচ্ছে এনার্জি প্রোফাইলটা, এবং সেখানে ডিসক্রিট এনার্জি লেভেলস এরকম আছে। যখন আরেকটা অ্যাটমের কাছাকাছি আসবে, তখন তো এরও একটা এরকম এরকম একটা ব্যাপার থাকবে, তাহলে ওভারঅল জিনিসটা এরকম হবে, এই এই আর এরকম। আর এদের এনার্জি লেভেল যদি একই অ্যাটম হয়, তাহলে তো এনার্জি লেভেল একই জায়গায় একসঙ্গেই একদম মাথায় মাথায় থাকবে। কিন্তু সমস্যা হলো যে এখানে ধর একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে, তো এখন তো দুটো অ্যাটম মিলে একটাই সিস্টেম হয়েছে, তো পুরো সিস্টেমের একটাই সিঙ্গেল এনার্জি লেভেল থাকার কথা, মানে এটা তো পুরোটা এক হয়ে গেছে, এখন তো আর আলাদা নেই, কাছাকাছি এসেছে, এতটাই কাছে এসেছে, ওয়েভ ফাংশন ওভারল্যাপ হয়েছে। ওয়েভ ফাংশন ওভারল্যাপ হয়েছে, এবং ওভারল্যাপিং এর ফলে এরকম একটা ব্যাপার হয়েছে। নাও
মুশকিল হলো যে দুটো, ধরা যাক এখানে দুটোই আপস্পিন ইলেকট্রন, তো দুটো ইলেকট্রন তো একটা লেভেলে থাকতে পারবে না, একজন থাকবে, আরেকজন তাহলে কোথায় যাবে? তাই এখানে কি হবে, অটোমেটিক্যালি দিস সিঙ্গেল এনার্জি লেভেল উইল স্প্লিট ইটসেলফ ইনটু টু ক্লোজলি স্পেসড এনার্জি লেভেলস। এটাও তাই করবে এবং এটাও তাই করবে। তার ফলে কি হবে, একটা ইলেকট্রন জাস্ট উপরেরটাতে থেকে যাবে আর একটা ইলেকট্রন জাস্ট নিচেরটাতে থেকে যাবে। তাহলে কি হলো, দুটো অ্যাটম একত্রিত হলো, তাতে এই খুব কাছাকাছি স্পেস দুটো লেভেলে পরিণত হলো। এবার যদি একটা 3 নম্বর আসতো তাহলে কি হতো, আবার একটা থার্ড, একটা খুব কাছাকাছি একটা ইয়েতে আসবে, এরকম করে করে 1 মোল 6.023 ইন্টু 10⁻23। এতগুলো মলিকিউল এলে কি হবে, এরা প্রত্যেকে ওই অতগুলো কুচি 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 কাছাকাছি এরকম লেভেলে পরিণত হবে। এরা এতটাই কাছাকাছি থাকবে যে ইট উইল নাও বিকাম আ ব্যান্ড। দিস ইজ হাউ the discrete energy levels of a single atom, অথচ অনেকগুলো অ্যাটম একত্রিত হলে it becomes a band। তাহলে এইখান থেকেই পরিষ্কার, যখন আমরা বড় থেকে আবার ছোটতে আসবো তাহলে নিশ্চয়ই ব্যান্ডগুলো আবার কন্টিনিউয়াস না হয়ে আবার ডিসক্রিট ব্যাপারটা হবে। তো এইটাই হয়, the discrete nature of energy states they start to show up, ডিসক্রিটনেসটা আস্তে আস্তে বেরিয়ে আসে। তবে পুরোপুরি ডিসক্রিট হতে গেলে ওই একদম 0 ডাইমেনশনে যেতে হয়, মানে ইট হ্যাজ টু বিকাম আ কোয়ান্টাম ডট। ওকে, এবং এই ব্যাপারটা হওয়ার সাথে সাথেই ব্যান্ড গ্যাপ ব্যাপারটাও চেঞ্জ হতে থাকে, এবং বিলো আ ক্রিটিক্যাল লেন্থ স্কেল কন্ডাক্টিং মেটেরিয়ালস বিকাম ইনসুলেটর। রাইট? আচ্ছা, আর কি নতুন ধরনের এফেক্ট দেখতে পাওয়া যায় যখন আমরা ন্যানো স্কেলে যাচ্ছি? সামথিং কল্ড রেজোনেন্ট টানেলিং। মানে ন্যানো টেকনোলজি বা ন্যানো স্কেল ফিজিক্স মানেই হচ্ছে বিভিন্ন রকমের বিচিত্র আর্টিফিশিয়াল স্ট্রাকচার যেগুলো আমরা তৈরি করব এবং উদ্ভট উদ্ভট নতুন নতুন প্রপার্টি আমরা স্টাডি করব। যেমন এইটা ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের একটা মেটেরিয়াল, তার মাঝখানে অ্যালুমিনিয়াম আর্সেনাইড ডোপ করেছে, খুব কম থিকনেস 1.2 ন্যানোমিটার, তার মাঝখানে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এর একটা লেয়ার আছে, আবার অ্যালুমিনিয়াম আর্সেনাইড, মানে বেসিক্যালি ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড সাবস্ট্রেট, তার উপর অ্যালুমিনিয়াম আর্সেনাইডের ব্যারিয়ার, দুটো ব্যারিয়ারের মাঝখানের যে পোর্শন সেটাকে তাহলে ন্যাচারালি আমি বলছি ওয়েল। সো দ্য স্ট্রাকচার ইজ লাইক ব্যারিয়ার, ওয়েল, ব্যারিয়ার। বক্তব্য হলো যে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং তো হয়, এটা তো এখন রিয়েলিটি, আমরা জানি যেটা হয়, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর যে প্রবাবিলিটি এটা অবভিয়াসলি ডিপেন্ড করবে অন দা লেভেলিং অফ দা এনার্জি, মানে অন দা কি বলবো, অ্যালাইনমেন্ট অফ দা এনার্জি লেভেলস। যেমন এই ছবিটাতে দেখ যে এই ব্যারিয়ারের বাঁ দিকে এনার্জি লেভেলটা এখানে আর ডান দিকে হলুদটা এখানে, তো টানেলিং হবে কিন্তু টানেলিং প্রবাবিলিটিটা খুবই কম, কারণ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যদি একটু মনে খেয়াল করে থাকিস তাহলে দেখবি যে টানেলিং এ এনার্জি ডাজ নট চেঞ্জ। এটা নিশ্চয়ই মনে আছে, আমরা যখন টানেলিং এর ইকুয়েশন সলভ করেছিলাম এনার্জি কিন্তু ফিক্স ছিল টানেলের আগে এবং পরে। রাইট? সো এনার্জি যদি ফিক্স থাকে তাহলে এখানে যদি এনার্জি এই 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 এনার্জির ডান দিকে যদি কোনো লেভেলই না থাকে তাহলে টানেল করে ইলেকট্রনটা যাবে কোথায়? বাট স্টিল মানে যেহেতু এনার্জি লেভেল ডিসক্রিট, কিন্তু এই মানে এই ডেন্সিটি অফ স্টেটস এর যে স্ট্রাকচার গুলো সেগুলো সবসময় খাড়া খাড়া লাইন হয় না, অনেক সময় এরকম হয়, এরকম একটা ব্যাপার থাকে, মানে অ্যাকচুয়ালি এখানেই এনার্জি লেভেলটা আছে
বা এখানে স্টেটগুলো আছে আর কি, এই এনার্জিতে স্টেটটা আছে, কিন্তু তার একটু সামান্য নিচে টিচেও হয়তো সামান্য কিছু স্টেটস থেকে থাকতে পারে। সেই জন্য টানেলিংটা জিরো হবে এমন নয়, মানে যখন অ্যালাইন্ড থাকবে না তখন যে টানেলিংটা একেবারে জিরো হবে তা নয়, কিন্তু খুব কম হবে। যার জন্য যদি এইভাবে কারেন্ট পাস করানো হয় এই স্ট্রাকচারের মধ্যে দিয়ে, তাহলে কারেন্টটা এখন খুব কম পাওয়া যাবে। কিন্তু যদি আমি ভোল্টেজটা বাড়াই সিস্টেমের, তাহলে তো এনার্জি লেভেলগুলোর আপ ডাউন হবে, এনার্জি লেভেলগুলো মডিফাই হবে, কারণ ভোল্টেজটা অ্যাড হচ্ছে এনার্জি প্রোফাইলের সাথে। যেই মুহূর্তে এক্স্যাক্ট স্টেটের সঙ্গে স্টেটের অ্যালাইনমেন্টটা হলো, সঙ্গে সঙ্গে হাই লেভেল অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট। এই যে এটা নেচারটা, আমি জাস্ট একটু আগে যেই ব্যাপারটা বললাম যে ডেন্সিটি অফ স্টেট প্রোফাইলটা কখনোই এরকম হয় না যে একটা পার্টিকুলার এনার্জিতে এরকম আছে স্টেটস, বাকিগুলোতে জিরো, আবার কোথাও এরকম আছে, ওইটা হয় না। জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে হয় এই ধরনের। এটাই কিন্তু রিজন যার ফলে এই গ্রাফটা এরম ভাবে উঠেছে, মানে কেননা এখানেও তো কিছু পরিমাণ কারেন্ট হবে, এখানেও কিছু পরিমাণ কারেন্ট থাকবে, তারপর এখানে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, যদি ব্যাপারটা জাস্ট এরম হতো, এরম এরম খোঁচা হতো, তাহলে কিন্তু তুই এই ওয়েভি নেচারটা পেতিস না। তাহলে এরকম পেতিস যে এই এনার্জি পর্যন্ত যখন আছে তখন এরম, হঠাৎ করে এখানে ম্যাচিং হয়ে গেল, সেট করে কারেন্ট বেড়ে গেল, কিন্তু এটা আমরা পাই না, আমরা এরকম গ্রাফ পাই। তার কারণ এই যে ডেন্সিটি অফ স্টেটস এই প্রোফাইলটা ওরকম হয় না। রিয়ালিস্টিক ফিগার ইজ দিস। আচ্ছা, এটা গেল ফার্স্ট অ্যালাইনমেন্ট। তারপরে আবার আরো এনার্জি বাড়ালে পরে কি হচ্ছে, আরো সাদা লেভেলটা উপরে উঠে গেছে, কমছে 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 কমতে কমতে মিনিমামে এলো, আবার বাড়তে শুরু করবে। হোয়াই? বিকজ এখন এর সঙ্গে এর অ্যালাইনমেন্ট হচ্ছে। ক্লিয়ার? সো at particular voltages there is resonance, resonant tunneling. রেজোনেন্ট টানেলিং ডায়োড খুব ইম্পর্টেন্ট ডিভাইস, যেটা এই প্রিন্সিপালের উপর চলে। আচ্ছা, আর কি হয়, রিডিউস ডাইমেনশনালিটি রিডিউস করতে করতে যখন জিরো ডাইমেনশনে চলে যাব, অর্থাৎ কোয়ান্টাম ডট, conduction in highly confined structures like quantum dots is very sensitive to the presence of other charge carriers and the charge state of the dot. ডটের চার্জ স্টেটটা কোন পরিস্থিতিতে আছে, এবং এই রিলেটেড বিভিন্ন কোয়ান্টাম এফেক্ট আছে, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হলো কুলম্ব ব্লকেট। কুলম্ব ব্লকেট ব্যাপারটা কি? এমনি নর্মাল আমরা যখন একটা ক্যাপাসিটরকে চার্জ করি থ্রু আ রেজিস্টার, ঠিক আছে, তো ক্যাপাসিটরে মানে চার্জিংটা হচ্ছে, ক্যাপাসিটরে একটা একটা করে মানে চার্জ ধীরে ধীরে ক্যাপাসিটরে চার্জ বিল্ড আপ হচ্ছে, ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে। তো ব্যাপারটা তো এরকম দেখতে হয়, ক্যাপাসিটরের ভোল্টেজ এটা এরকম হয়, ইয়ে হয়, এই ধরনের হয় গ্রাফটা। এবার কিউ ইকুয়াল টু সিভি, তাহলে আমি যদি ক্যাপাসিটরের চার্জটাকে প্লট করি তাহলেও সেটা এরকমই দেখতে হবে। হ্যাঁ, এরকমই হয়, চার্জ ভার্সেস টাইম এরকম হয়। আর আমি যদি চার্জ ভার্সাস ভোল্টেজ যদি প্লট করি কিউ ভার্সাস ভি, তাহলে তো সেটা একটা স্ট্রেট লাইন হবে, ক্যাপাসিট্যান্স। ওকে, কিন্তু আমি যদি এটাকে একটুখানি মডিফাই করি ব্যাপারটাকে, করে আমি যদি এইটা করি, অর্থাৎ রেজিস্টারের বদলে একটা টানেল জাংশন থাকবে যেটা রেজিস্টার হিসেবে এখন কাজ করবে। তাই ব্যাপারটা কি হলো, ক্যাপাসিটরই থাকলো
কিন্তু মাঝখানে আমি একটা আইল্যান্ড ঢুকিয়ে দিলাম এবং তারপর একটা জাংশন ঢুকিয়ে দিলাম, জাংশনের মাধ্যমে একটা ইলেকট্রন রিজার্ভার ঢোকালাম, মানে এদিকটা আর এদিকটা বেসিক্যালি একই, এই সাইজটা একটু বড় করেছি, মাঝে একটা আইল্যান্ড ঢুকিয়েছি, একটা টানেল জাংশন ঢুকেছি। এই টানেল জাংশনটা এখন রেজিস্টারের বদলে টানেল জাংশনটা ঢুকেছে। এই অবস্থায় কি হচ্ছে, আইল্যান্ডে চার্জ অ্যাড হচ্ছে, সো আ ডট লাইক আইল্যান্ড ইজ বিং চার্জড। এই অবস্থায় অ্যাভারেজ নাম্বার অফ আইল্যান্ড ইলেকট্রনস, এইটা যদি আমি কাউন্ট করি ভার্সাস ভোল্টেজ, তাহলে কিন্তু একটা স্টেপ লাইক ব্যাপার দেখতে পাওয়া যাবে। অর্থাৎ প্রথমে কোনো ইলেকট্রনই যাবে না আইল্যান্ডে, তারপর হঠাৎ করে E/2 সিজি, সিজিটা কি একটু পরে বলছি, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ অ্যাপ্লাই করলে একটা ইলেকট্রন আইল্যান্ডে ঢুকতে পারবে, তারপর আবার কিছুক্ষণ ধরে কিছুই ঢুকতে পারবে না, আবার 3E/2 সিজি অর্থাৎ মানে E/CG, এই ভোল্টেজ গ্যাপে কিচ্ছু হয় না, তারপর আবার একটা ইলেকট্রন ঢুকবে, আবার E/CG গ্যাপ, আবার একটা ইলেকট্রন ঢুকবে। এই যে মাঝের যে গ্যাপটা, যেখানে কিছুই কোনো ইলেকট্রন আইল্যান্ডে ঢুকতে পারছে না, this effect is called Coulomb blockade. Now what is CG? এইটা হচ্ছে CG. This is CG, the gate capacitance. ঠিক আছে, এখানে এটা অ্যাকচুয়ালি কিসের মতো, এফইটির মতো। এফইটি, তোরা এফইটি সম্পর্কে নিশ্চয়ই আইডিয়া আছে, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, এটা একদম এক্স্যাক্টলি তাই। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরে যা থাকে, একটা ড্রেন থাকে, একটা সোর্স থাকে, মাঝখানে ট্রানজিস্টরটা থাকে, আর একটা গেট থাকে, গেট দিয়ে ব্যাপারটা কন্ট্রোল হয়। এখানেও আমরা তাই করেছি, শুধু ব্যাপারটা নতুনত্ব এটাই যে এখন এই আইল্যান্ডটা বা এফইটিটা একটা কোয়ান্টাম ডট, পৃথিবীর ক্ষুদ্রতম ট্রানজিস্টর, রাইট। সো ইন দিস স্ট্রাকচার এই ভেরিয়েশনটা এইরকম ফর দিস আইল্যান্ড। এবার নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ, এই কুলম ব্লকেড ব্যাপারটা কিসের জন্য ঘটে? কুলম ব্লকেড, আচ্ছা এই মডেলটা বা এর আগেও যেটা বলেছি, এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টর, মানে কুলম ব্লকেড এফেক্টটাকে ইউজ করে যে ধরনের ডিভাইসগুলো তৈরি করা হয়, কুলম ব্লকেড এফেক্টকে ইউজ করে যে ধরনের ডিভাইসগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় সিঙ্গেল ইলেকট্রন ডিভাইসেস। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টর, যেটা আমি দেখাচ্ছি। এছাড়াও ইম্পর্টেন্ট হচ্ছে রেজোনেন্ট টানেলিং ট্রানজিস্টরস। এগুলো ইলেকট্রনিক, অপটো ইলেকট্রনিক এবং ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্লিকেশনে ওয়াইডলি ইউজ হয়। ইনফরমেশন প্রসেসিং বলতে শুনে খুব ভালো লাগবে তোদের, যে কোয়ান্টাম কম্পিউটিং এ সিঙ্গেল ইলেকট্রন টানেলিং এর ব্যাপারটা খুবই, মানে এটা না হলে এটা হতোই না, কারণ কোয়ান্টাম কম্পিউটিং এ তোরা জানিস যে বিট হিসাবে ইউজ হয় কিউ বিট, অর্থাৎ কি একটা ইলেকট্রন, তার স্পিন আপ হলে 1, ডাউন হলে 0, এই তো বেসিক ব্যাপার। তাহলে আমাকে একটা সিঙ্গেল ইলেকট্রনকে কনফাইন করতে হবে, সিঙ্গেল ইলেকট্রনকে ধরতে হবে, সেটাকেই কন্ট্রোল করতে হবে। এই প্রসেসটা কুলম ব্লকেডের কনসেপ্টটা না থাকলে ব্যাপারটা ঠিক হতো না, কারণ কুলম ব্লকেডই হচ্ছে একটা মেকানিজম যার ফলে একটা একটা করে ইলেকট্রন ঢুকতে বেরোতে পারে এবং সেটাকে আমি কন্ট্রোলও করতে পারি, এবং সেটার ইয়েটাও আমি কন্ট্রোল করতে পারি, মানে এই যে কতক্ষণ ধরে ব্লক থাকবে, ভোল্টেজটা কতটা চেঞ্জ করলে তবে গিয়ে আরেকটা ইলেকট্রন ঢুকবে, এটাও তো আমার হাতে, E/CG, রাইট। আচ্ছা, তো মোটামুটি ফিজিক্সটা কি, এটার ফিজিক্সটা হচ্ছে এই যে কোয়ান্টাম ডট, তার এনার্জি লেভেল গুলো এতটাই দূরে দূরে, and energy level changes upon addition of each electron, right? একটা করে ইলেকট্রন বাড়বে, তার ফলে এনার্জি লেভেল গুলো চেঞ্জ হবে, En হয়তো ছিল, সেখান থেকে En+1, En+2 ইত্যাদি। নাও
এদের মধ্যে যে গ্যাপটা, দ্যাট গ্যাপ ইজ E² বাই 2cg। এটা অবভিয়াস, কারণ ওই ভোল্টেজ গ্যাপটা যদি E বাই cg হয়, তার মানে প্রত্যেকটা ইলেকট্রন অ্যাডিশনের ফলে ওই কোয়ান্টাম ডটের এনার্জিটা, মানে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা E² বাই 2cg এই পরিমাণ বাড়ে। তো প্রত্যেকবার ইলেকট্রন অ্যাড হওয়ার ফলে ওর এনার্জি লেভেলের তো একটা পরিবর্তন হবে, প্লাস এখানে আমরা যেটা অ্যাকচুয়ালি করছি, মানে যেটা আমরা প্লট করছি, সেটা হচ্ছে ভোল্টেজের চেঞ্জের সাথে অ্যাভারেজ নাম্বার অফ ইলেকট্রনস, এটাকে আমরা স্টাডি করছি। তো এই যে ভোল্টেজের চেঞ্জটা আমরা করছি, এই যে এখানে দেখ ভোল্টেজের চেঞ্জের ফলে ন্যাচারালি কি হবে, এরকম একটা আইডিয়াল সিচুয়েশন ভাব, যে মানে আইডিয়াল না, মানে বলতে চাই যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এতটা ইভি ভোল্টেজ আছে এবং এই অবস্থায় En পর্যন্ত অকুপাইড আছে, En+1টা খালি আছে, কিন্তু এখানে যে আছে এখান থেকে এখন En+1 ঢুকতে পারবে না। ঠিক আছে, মনে কর এটা একটু নিচেই আছে, তাই এটা যদি মানে বলতে চাইছি যে EF1, এটা তো এরকম, আর এটা যদি এরকম হয়ে এখানে ধর En অব্দি ফিল আপ আছে, এরকম যদি হতো, মানে Enটা যদি মাথায় মাথায় থাকতো আর তারপর এখানে হচ্ছে En+1, তাহলে এখান থেকে ইলেকট্রনকে যদি এখানে আসতে হয়, তাহলে অ্যাটলিস্ট En+1 কে এর নিচে আসতে হবে। অ্যালাইন হলে তো খুবই ভালো, অ্যালাইন হলে তো বেস্ট, অ্যাটলিস্ট নিচে থাকতে হবে, না হলে তো পারবে না টানেলিং হয়ে এখানে আসতে। তো এই অ্যাটলিস্ট নিচে আসতে হলে কি করতে হবে, একে তুলতে হবে, একে তুললে তবেই এর প্রোফাইলগুলো উপরে উঠবে। তো এই যে কতটা তুলতে হবে, এখানেই আমি ওই এটাকে চেঞ্জ করছি আর কি, ভিজিটাকে আমি এখানে চেঞ্জ করছি। কতটা তুলতে হবে, হোয়াট ইজ দ্যাট অ্যামাউন্ট, দ্যাট অ্যামাউন্ট ইজ E² বাই cg, মানে দ্যাট অ্যামাউন্ট ইজ দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন En অ্যান্ড En+1, এই অ্যামাউন্টটাই E² বাই 2cg। তো এইটা যদি আমি তুলতে পারি, তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে আসবে, আবার এখান থেকে ইলেকট্রন জাম্প করে এখানে যাবে, মানে এটা তো একটা ট্রানজিস্টর, সো সোর্স থেকে ইলেকট্রন আসে এবং তারপর সেটা ড্রেন দিয়ে বেরিয়ে যায়। তো এই কুলম্ব ব্লকের, মানে এই যে একটা ইলেকট্রন টুক করে ঢুকবে তারপর সেটাই আবার বেরোবে, এই এফিশিয়েন্ট কন্ট্রোল মেকানিজমটার জন্য সিঙ্গেল ইলেকট্রন ডিভাইসগুলোকে এফেক্টিভ সুইচ ট্রানজিস্টর বা মেমোরি এলিমেন্ট হিসেবে ইউজ করা যায়, এবং এটার উপর বেস করেই কিউবিট এবং সেখান থেকেই কোয়ান্টাম কম্পিউটিং। ঠিক আছে, এই ক্লাসটা এতটাই থাক, এরপরের ক্লাসে লেংথ স্কেল এবং লেংথ স্কেলের উপর বেস করে কি কি হচ্ছে ন্যানো ফিজিক্সে, বিশেষ করে ডেনসিটি অফ স্টেটস, এই প্রোফাইলগুলো কিভাবে চেঞ্জ হয় সেগুলো নেক্সট ক্লাসে পড়বো।